আমার বয়স যখন মাত্র ২০ বছর, তখনই আমার বাবা-মা আমার বিয়ে দিয়ে দিলেন। আমার বিয়ের দিন আমার ১৬ বছরের দেবর আমন খুব খুশি ছিল। আমি তাকে সবসময় আমার ছোট ভাইয়ের মতোই মনে করতাম, আর সেও আমাকে স্নেহে ভাবিমা বলে ডাকত। স্বামীর মৃত্যুর পর আমি একা ঘুমাতে ভয় পেতাম, তাই আমি আমার ১৬ বছরের দেবরকে আমার সঙ্গে বিছানায় শোয়াতে শুরু করলাম। শীতের রাতগুলো ছিল, আর একই বিছানায় ১৬ বছরের দেবরের সঙ্গে ঘুমানো আমার কাছে খুব অদ্ভুত লাগত। সে তখনও আমার থেকে অনেক ছোট ছিল, কিন্তু ১৬ বছর বয়সে সে ২৫ বছরের যুবকের মতো দেখাত। স্বামীর মৃত্যুর পর আমি খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম, কিন্তু কতদিন এভাবে চলবে? সেই রাতে আমি ভাবলাম একবার দেবরকে পরীক্ষা করে দেখি। রাতের অর্ধেকটা পার হয়ে গেলে আমি তাকে নাড়িয়ে দিয়ে দেখলাম সে গভীর ঘুমে ছিল। কিন্তু হাত দিতেই আমার চোখ ছানাবড়া হয়ে গেল, কারণ ভুলবশতে আমার দেবরের ৭ ইঞ্চি জিনিসে হাত লেগে গেল। আর তারপর? এই দুই বন্ধুর গল্পটি সম্পূর্ণ শুনুন, এটি খুবই মজার গল্প। আমার বিয়ের দিন সে অত্যন্ত খুশি ছিল। আমি তাকে সবসময় আমার ছোট ভাইয়ের মতোই ভাবতাম, আর সেও আমাকে ভাবিমা বলে ডাকত। তার মিষ্টি মুখ আর দুষ্টু হাসিতে এমন আনন্দ ছিল, যেন সে সত্যিই একজন নতুন মা পেয়েছে। কিন্তু এই আনন্দময় দিনের কিছুক্ষণ পরেই আমার জীবনে দুঃখের অন্ধকার নেমে এল। আমার স্বামীর আকস্মিক মৃত্যু হয়ে গেল, আর তার চলে যাওয়ার পর বাড়িতে আমি একদম একা হয়ে গেলাম। এখন আমার দেবরই আমার একমাত্র ভরসা ছিল। তবুও রাতে একা ঘুমোতে আমার ভয় লাগত। ঠান্ডা শীতের রাতগুলো দীর্ঘ মনে হতো, আর আমার মনে এক অদ্ভুত অস্থিরতা ভর করত। কিছু রাত ধরে আমি তাকে আমার সঙ্গে বিছানায় শোয়াতে শুরু করেছিলাম, যাতে এই একাকিত্ব আর ভয় থেকে কিছুটা মুক্তি পাই। তার বয়স মাত্র ১৬ বছর হলেও তার গঠনে তাকে তার বয়সের চেয়ে অনেক বড় দেখাত। স্বামীর চলে যাওয়ার পর আমি যতটা পারছিলাম সংসার চালাচ্ছিলাম, কিন্তু মনের অশান্তি দমন করা সহজ ছিল না। সেই রাতেও মনে অদ্ভুত অস্থিরতা নিয়ে আমি ঘুমাতে চেষ্টা করছিলাম। রাতের অর্ধেকটা পার হয়ে গেলে আমি হঠাৎ আমকে দেখতে গেলাম, সে গভীর ঘুমে ছিল, মাসুম আর নিষ্পাপ। তাকে দেখে আমার চোখে জল চলে এল। এই ছোট্ট বাচ্চাটিও তার ভাইকে হারিয়েছে, তবুও সে আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার মায়ের কথা মনে পড়ল, যিনি সবসময় বলতেন, বেটা, দেবরকে সবসময় নিজের ছেলের মতো ভাবো, কিন্তু দূরত্ব বজায় রাখো। সে বড় হলে তোমার আর তার মধ্যে স্বাভাবিক সীমারেখা আরও স্পষ্ট হয়ে যাবে। আমার মনে এই কথাগুলোর অর্থ এখন আরও গভীর হয়ে গেল। আমাকে আমনের যত্ন নিতে হবে, তার মিষ্টিমাখা মুখের যত্ন নিতে হবে। মা বলেছিলেন, বেটা, দেবরের সাথে কিছু দূরত্ব বজায় রাখো। চেষ্টা করো সে যেন অকারণে তোমার ঘরে না আসে। তুমি একজন বিবাহিত মেয়ে, তোমাকে নিজের আর পরিবারের সম্মানের কথা ভাবতে হবে। কি মায়ের এই কথাগুলো শুনতে শুনতে আমার মনে হতো সে আমন সম্পর্কে একটু বেশি খারাপ ভাবছে, আর আমি তার কথায় রাগ করতাম। কিন্তু এখন যখন স্বামীকে হারিয়ে আমি নিঃসঙ্গ হয়ে গেছি, মায়ের কথার মানে বুঝতে পারছি। সেই রাতেও যখন আমি একা বসেছিলাম, আমার চোখের জল থামছিল না। আমার হৃদয়ে ব্যথার ঢেউ উঠছিল যে আমার স্বামী আমাকে এই দুনিয়ায় একা রেখে চলে গেছেন। আমি কখনো ভাবিনি যে সে আমাকে আমনের হাতে রেখে চলে যাবে। রাত ১টা বেজে গেছে, আর আমন এখনও বাড়ি ফেরেনি। সম্ভবত সে তার ভাইয়ের আত্মীয়দের সাথে ছিল, আর এই ভেবে আমার কিছুটা স্বস্তি হচ্ছিল। সে বাড়ি আসেনি, তার অনুপস্থিতিতে আমি একরকম স্বস্তি পেয়েছিলাম। সেই সময় মায়ের কথাগুলো আমার মনে গভীরভাবে প্রভাব ফেলছিল। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ল, আর আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। ভয়ে ভয়ে আমি ভাবলাম, কে হতে পারে? কিন্তু বাইরে থেকে আওয়াজ এল, ভাবি, দরজা খোলো। আমি কি তার আওয়াজ শুনে আমার মনে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। সে আমার কান্না দেখে বলল, ভাবি, আপনার চিন্তা করার দরকার নেই। আমি আপনার সহায় হব। আপনি এই বাড়ি থেকে কখনো যাবেন না। কি তার কথা শুনে আমার মন ভারী হয়ে গেল, এবং আমার চোখে চিন্তার মধ্যে একটি নতুন আশার আভাস দেখা দিল। তারপর সে বলল, ভাবি, আপনি এই ঘরে ঘুমান। অন্য ঘরটি ছাদের কাছে, আমার মনে হয় না আপনার সেখানে থাকা উচিত। এখন সবাই জানে যে আমাদের বাড়িতে ভাইয়ের মৃত্যু হয়েছে, এবং কেউ খারাপ উদ্দেশ্যে আমাদের বাড়িতে আসতে পারে। কি তার এত বুদ্ধিদীপ্ত কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। ভাবতে লাগলাম, এত ছোট বয়সে তার এসব কথা কিভাবে মনে হচ্ছে। কিন্তু তবুও তার কথায় যুক্তি ছিল, এবং তার চিন্তা আমাকে তার কথা মানতে বাধ্য করল। আমি তার ঘরে চলে গেলাম। আমনের ঘর অন্য দিকে ছিল, যেখানে আমি এবং আমার স্বামী সবসময় ছাদের কাছের ঘরে থাকতাম। ঘরে পা দিলেই সব কিছু অদ্ভুত লাগতে শুরু করল। আজ প্রথমবার আমি আমার ঘর থেকে বাইরে অন্য ঘরে ছিলাম। কিন্তু যেই আমি ঘরের দরজা বন্ধ করলাম এবং চোখ তুলে তাকালাম, সেখানে একটি জিনিস ছিল যা দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল।
আমনের বয়স ছিল ১৬ বছর এবং আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সে যা করেছিল তা কোনো ছোট শিশুর নয়, বরং একজন বড় এবং বুদ্ধিমান মানবের মতো ছিল। তার কথায় এমন কিছু ছিল যা শুনে আমি তার মায়া এবং বুদ্ধিমত্তায় অবাক হচ্ছিলাম। যে শিশুটি সাধারণত আমার চোখে ছোট মনে হতো, এখন সে আমার কাছে একজন পরিপক্ব এবং সুচিন্তিত ব্যক্তি বলে মনে হচ্ছিল। আমনের ঘরে পা দিলেই আমি একটি অদ্ভুত অনুভূতি পেলাম। আমি দেখলাম যা কিছু আমি লুকিয়ে রেখেছিলাম তা সেখানে কিভাবে পৌঁছেছে। আমার সব জিনিস সেখানে পড়েছিল এবং এক মুহূর্তে আমার মনে হল যে এসব কিছু আমনি করেছে। এই ব্যাপারটি আমাকে খুব অদ্ভুত লাগল এবং আমি ভাবতে লাগলাম যে সকাল হতেই আমি এ বিষয়ে প্রশ্ন করব। তারপর আমার চোখে ঘুমের ভার আসতে লাগল। রাতের ৯টা বাজে গিয়েছিল এবং আমি অবাক হচ্ছিলাম যে কিভাবে এত গভীর ঘুম এসেছে আমার। ২ দিন ধরে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি, কিন্তু আজ মনে হচ্ছিল যেন কেউ চুপিসারে আমাকে ঘুমের মাদকতা ঢেলে দিয়েছে। আমার মন বারবার ভাবছিল, আমি কি আমনের আনা চাল খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম? আমি এসব ভাবছিলাম, এমন সময় চোখ মুছে বাইরে এলাম। সামনে আমন রান্নাঘরে চা বানাচ্ছিল এবং তার মাধুর্যে এমন কিছু ছিল যা আমাকে আরও অবাক করছিল। আমনের ১৬ বছর বয়সে তার মুখ থেকে যা শুনলাম তা আমাকে গভীরভাবে আঘাত দিল। সে চা আমার সামনে রেখে বলল, ভাবি, আপনি ঘুমিয়ে পড়েছিলেন। আপনার খুব ভালো ঘুম হয়েছে না? তার কথায় ছিল এক মাধুর্য, কিন্তু চোখে লুকিয়ে ছিল অন্য কিছু। আমার খুব খারাপ লাগল এবং আমি তারই সুরে উত্তর দিলাম, হ্যাঁ, আজ আমার খুব ঘুম পেয়েছিল। ও সে সঙ্গে সঙ্গে বলে উঠল, তাহলে কেন ঘুম আসে না, ভাবি? আমি আপনার চালে ঘুমের বড়ি মিশিয়ে দিয়েছিলাম। আমি আমার বন্ধুকে বলেছিলাম যে আমার ভাবির ঘুম হয় না, তখন সে বলেছিল, তার চালে ঘুমের বড়ি মিশিয়ে দিও, এতে সে শান্তিতে ঘুমিয়ে পড়বে। তার কথা আমাকে হতবাক ও বিব্রত করল। আমন, তুমি এমন ভাবতে পারলে কি করে? আমি চিৎকার করে বললাম, তুমি তোমার ভাবিকে অজ্ঞান করতে চেয়েছিলে? আমার হৃদয় একদম ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত বলল, না ভাবি, আমি শুধু আপনাকে ভালো ঘুম দিতে চেয়েছিলাম। এখন আপনি তো সতেজ দেখাচ্ছেন। সে চা আমার সামনে রাখল এবং আমি সন্দেহ করতে শুরু করলাম। তুমি এতে কিছু মিশিয়েছ না তো? আমি তাকিয়ে জিজ্ঞেস করলাম। সে শপথ করে বলল, ভগবানের কসম, ভাবি, আমি শুধু আপনার ঘুমের জন্য বড়ি দিয়েছিলাম। আপনি বললে আমি এই চা নিজেই খেয়ে নেব। আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নিই। সে চায়ের গ্লাস থেকে এক ঢোক নিয়ে আমাকে দেখাল। আমার তার কথায় বিশ্বাস হল এবং আমি ভাবলাম সে হয়তো সত্য বলছে। আমি বললাম, আমাকে ক্ষমা করো, আমি তোমার ব্যাপারে সন্দেহপ্রবণ হয়ে যাই। তবুও আমি তার মুখের দিকে তাকিয়ে তার মাধুর্যে বিশ্বাস করতে লাগলাম। কিন্তু ঘরে যা দেখেছিলাম তা আমার মন থেকে মুছে যাচ্ছিল না। সে ঘরে যা ছিল তার কোনো ক্ষমা ছিল না। আমি ভাবলাম, এখন আমি তার উপর কি বিশ্বাস করতে পারি? কিছুক্ষণ পর আমন নিজেই মুখ খুলল এবং তার কথা আমাকে নাড়া দিল। ভাবি, আমি আপনার গয়না বিক্রি করতে চাই, সে খুব গম্ভীরভাবে বলল। আমার একজন পরিচিত এবং সৎ চাচা আছেন, তিনি আমাদের গয়নাগুলো বিক্রি করে আমাদের অনেক টাকা দেবেন। আমরা সেই টাকা দিয়ে একটি নতুন বাড়ি কিনব। এই ভাড়ার বাড়িতে আমরা কতদিন থাকব? মালিক পরশু ভাড়া নিতে আসবে এবং আমাদের কাছে টাকা নেই। আমনের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। এতদিন আমি এমন কোনো কথা ভাবিনি। কিন্তু আমন যেভাবে এই ধারণাটি সামনে রেখেছিল তা আমাকে গভীর চিন্তায় ফেলে দিল। আমন, তোমার এই ভাবনা এল কি করে? আমি তাকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম। সে বিনা দ্বিধায় বলল, ভাবি, আমাকে তো আগে বিয়েও করতে হবে। আমাদের একসাথে জীবন কাটাতে হবে এবং একটি নতুন বাড়ি দরকার। ভাড়ার বাড়িতে মানুষ শুধু অপমানিত ও লাঞ্ছিত হয়। আমনের কথায় কিছু ছিল যা আমার কাছে ঠিক মনে হল। আমি তার সাথে তর্ক করলাম না, কিন্তু মনে একটা ভয় ছিল যে সে যদি গয়না বিক্রি করে টাকা জোগাড় করতে না পারে, তাহলে আমরা আরও বিপদে পড়ব। আমার অবস্থা এতটাই নাজুক ছিল, একটি বিধবা নারী এবং একটি ১৬ বছরের দেবর, যে নিজেও অপরিণত। এই অবস্থায় আমরা দুজনেই যে কোনো প্রতারণার শিকার হতে পারতাম। আমি ভাবলাম, হয়তো আমাকে এই ব্যাপারে কারো সাথে পরামর্শ করা উচিত। আমি ঠিক করলাম, আমি আমার মায়ের বাড়ির লোকদের সাথে কথা বলব। হয়তো তারা আমাকে সাহায্য করতে পারবে। কিন্তু তখন আমার মনে আরও একটি প্রশ্ন জেগে উঠল। সেই গয়না, যার ব্যাপারে আমি আমনের সাথে কখনো কথা বলিনি, তা তার হাতে এল কি করে? তালাও তো ভাঙা ছিল না, তাহলে সে সেই গয়না বের করল কিভাবে? এই প্রশ্ন আমাকে বিব্রত করল। আমি নিজেকে বললাম, আমন বাচ্চা, সে ভুল করতে পারে না। তবুও সে যা কিছু করে, আমাকে তার অনুভূতি ও অবস্থা বুঝতে হবে, কারণ কখনো কখনো তার মাধুর্য ও সাহায্যের ইচ্ছাই আমাকে বুদ্ধিমত্তার দিকে নিয়ে যায়। আমন আমার চিন্তাভাবনা সম্পূর্ণ বদলে দিয়েছিল।
যখন আমি আমার মায়ের বাড়ির লোকদের বললাম যে আমি গয়না বিক্রি করে বাড়ি কিনতে চাই, তখন তারা স্পষ্ট বলে দিল, তুমি এখন বিধবা হয়ে গেছ, তোমাকে আমাদের বাড়িতে আসতে হবে। কিন্তু আমি জানতাম, যদি আমি তাদের বাড়ি যাই, সেখানে আমি কখনোই আমার স্বাধীনতা পাব না। আমার ভাইরা তাদের স্ত্রীর গোলাম ছিল এবং তাদের কখনোই তাদের বোনকে সাহায্য করার সময় ছিল না। আমি চাইনি যে আমার জীবনের বাকি অংশ অন্যের উপরে নির্ভর করে কাটাতে। আমি বুঝে গিয়েছিলাম যে এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। যদি আমি গয়না বিক্রি করি, তাহলে হয়তো আমি আমার একটি নতুন জীবন শুরু করতে পারব। আমি একটি নতুন বাড়ি তৈরি করতে পারি। আমার স্বামী আমাকে জীবনে অনেক মূল্যবান গয়না দিয়েছিলেন, কিন্তু যখন আমি বুঝতে পারলাম আমার ভাইদের উদ্দেশ্য ভালো নয়, তখন আমার মনে হলো তাদের হাতে সে গয়না দেওয়ার কোনো মানে নেই। এই ভেবে আমি সিদ্ধান্ত নিলাম যে এখন আমি আমনের উপর ভরসা করব। আমন যে ১৬ বছরের একটি ছেলে ছিল, তার মধ্যে এমন কিছু ছিল যা আমাকে শুধু সান্ত্বনা দিত না, বরং এই অনুভূতিও দিত যে সে আমার জীবন সামলাতে পারে। আমন, তুমি চাইলে এই গয়না বিক্রি করে দিতে পারো, আমি বললাম। আমন কোনো দ্বিধা না করে সেই গয়না তার চাচাকে দিয়ে দিল। ২ দিন পর আমনের হাতে বাড়ির কাগজপত্র এবং চাবি এলো। বাড়ির লেনদেন এত দ্রুত হয়ে গেল, এটা আমার বিশ্বাসই হচ্ছিল না। সাধারণত বাড়ির ব্যবস্থাপনা, কাগজপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে মাসের পর মাস লেগে যায়, কিন্তু আমন সবকিছু এত দ্রুত এবং সহজে করে ফেল। যখন আমন সেই কাগজপত্র আমার হাতে রাখল, তখন আমি বুঝতে পারলাম যে ১৬ বছর বয়সেও তার চিন্তাভাবনা কোনো বড় মানুষের মতো। তার মাধুর্য এবং সরলতার মধ্যে একটি গভীর বোধ ছিল, যা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তারপর সে একটি অদ্ভুত কথা বলল, ভাবি, আমরা পুরো বাড়ি পরিষ্কার করে ফেলব, কিন্তু আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। তার কণ্ঠে এমন কিছু ছিল যা আমাকে টেনে নিয়ে গেল। আমি জানতাম সে ছোট, কিন্তু তার বলা কথাগুলোতে মনোযোগ দেওয়া খুব জরুরি ছিল, কারণ তার চিন্তাভাবনা কখনো কখনো আমার চেয়েও অনেক বেশি স্পষ্ট এবং বুদ্ধিদীপ্ত হতো। আম্মের চোখে সেই দিন কিছু আলাদা দেখা যাচ্ছিল। তার দৃষ্টিতে একটি অদ্ভুত অস্থিরতা ছিল, যেন সে আমার সাথে কিছু বলতে চাইছে কিন্তু শব্দগুলো বের করতে পারছে না। আমি বুঝতে পারছিলাম না সে আমাকে কি বলতে চায়। সেই সময় আমার একটু তাড়া ছিল। আমরা বাড়িতে সব জিনিসপত্র রেখে দিয়েছিলাম, কিন্তু এখন আমার চিন্তা হচ্ছিল আমাদের খাবার, পানি এবং রেশন কোথা থেকে আসবে। আমি কখনো বাইরে গিয়ে কাজ করিনি, এবং এখন এটি একটি নতুন চ্যালেঞ্জ ছিল। আম্মের এমন কথা যে সে আমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চায়, আমাকে দ্বিধায় ফেলে দিয়েছিল। সে কি আমাকে এমন কিছু বলতে চায় যা আমি এখনই জানতে চাইছি না? এই প্রশ্ন আমার মাথায় নানা রকম চিন্তার জন্ম দিল, কিন্তু আমি এখনই এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে চাইছিলাম না। সন্ধ্যায় আমি বাড়ির সব জিনিসপত্র গুছিয়ে রাখলাম। আমাদের কাছে খুব বেশি জিনিস ছিল না, শুধু প্রয়োজনীয় জিনিসই ছিল। আমাদের সম্পদও খুব সীমিত ছিল, তাই আমরা যা কিছু নিয়েছিলাম তা খুব যত্নে রাখা হয়েছিল। সবকিছু করার পর আমি ভালো করে খাবার বানালাম। এই খাবার আমি অনেক পরিশ্রম করে তৈরি করেছিলাম, ঠিক যেমন আগে আমার স্বামীর জন্য বানাতাম, তার পছন্দের দিকে নজর রেখে, তাকে আদর করে। আধা ঘণ্টা পর আমি আম্নের জন্য টেবিলে খাবার রেখে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। আমার মনে হচ্ছিল না যে আজ সে বাইরে যাবে, কারণ সে সবসময় আমাদের সাথে খাবার খেত। রাত ১:০০ বাজছে এবং আমন এখনও বাড়ি ফেরেনি। এটা আমার জন্য খুব অদ্ভুত ছিল। আগে, আমার স্বামীর মৃত্যুর আগে, সে সন্ধ্যা ৫টার মধ্যে বাড়ি ফিরে আসত এবং তারপর বাইরে যেত না। যখন আমরা কখনো বাইরে যেতাম, তখন সেও আমাদের সাথে যেত, তা আইসক্রিম খেতে হোক বা অন্য কোনো কাজে। আমার মনে নানা রকম প্রশ্ন উঠছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমন এই সময় কোথায় থাকতে পারে। রাত ১:০২ বেজে গেছে এবং আমন বাড়ি ফেরেনি। আমি ভয় পাচ্ছিলাম কারণ সে কখনো একা বাইরে যায় না। আমি তার জন্য অপেক্ষা করতে শুরু করি এবং তখন অন্ধকার রাতে দরজায় কড়া নাড়া শুনলাম। আমি রেগে দরজা খুললাম এবং তাকে দেখামাত্র আমার ভেতরের রাগ ফেটে পড়ল। তুমি কোথায় গিয়েছিলে, আমন? আমি কঠোর স্বরে জিজ্ঞাসা করলাম, তোমার লজ্জা হয় না? আমি তোমার ভাবি, তোমার জন্য অপেক্ষা করছি। আমি তোমার জন্য খাবার বানিয়েছি, আর তুমি বেরিয়ে গেলে? আম্মের চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল। সে তার জায়গায় দাঁড়িয়ে ছিল এবং আমার কথার উত্তর দিচ্ছিল না। আমি রেগে বলছিলাম, তুমি এভাবে কোথায় যাও? তোমার বাইরে যাওয়ার দরকার ছিল না। তুমি তোমার বন্ধুদের এখানেই ডাকতে পারতে। সে আমার কথায় কান দিল না, তার দৃষ্টি আমার থেকে দূরে কোথাও ছিল। এবং তারপর সে কোনো দ্বিধা ছাড়াই বলল, ভাবি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি নিজে খাবার খেয়ে নাও, আমাকে খাওয়াতে হবে না। এবং রেগে সে ঘরের দিকে চলে গেল।
তার কথায় কিছু ছিল, যেন সে কোনো বড় মানুষ, কেউ যে তার কথা থেকে পিছপা হবে না। আমি অবাক হয়েছিলাম, সে তো মাত্র ১৬ বছরের একটি ছেলে, কিন্তু তার রাগে অনেক কিছু ছিল। আমি মনে মনে ভাবলাম যে হয়তো কিছু গোলমাল আছে, এবং তখনই আমি তার ঘরের দিকে পা বাড়ালাম এবং দরজায় কড়া নাড়লাম। সে দরজা খুলতেই তার চোখে এক অদ্ভুত ঘৃণা ছিল। সে কোনো দ্বিধা ছাড়াই বলল, ভাবি, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি চিন্তায় পড়ে গেলাম। সে বলল, ভাবি, তুমি আমার সাথে বিয়ে করো। সে তার কথা বলে দিল, তুমি যদি না করো, তাহলে তুমি কাফির হয়ে যাবে। তার এই কথা শুনে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। আমি হতবাক হয়েছিলাম। তুমি এভাবে ভাবতে পারো কি করে? আমি বললাম, তুমি তো আমাকে সকাল সন্ধ্যা মা বলে ডাকো, তাহলে এ কি বলছ? আমনের চোখে গভীর বিষণ্ণতা ছিল, যেন সে ভেবেছিল যে আমি তাকে বুঝতে পারব, কিন্তু আমার এখন অনেক কিছুই বুঝতে পারছিলাম না। তার কথাগুলো একদম বিভ্রান্তিকর ছিল। এখন কি হয়েছে? কে তোমার মাথা খারাপ করে দিয়েছে? এত নিচু কথা তুমি তোমার মুখ থেকে কি করে বললে? আমি রেগে তিলমিল করছিলাম। সে কোনো লজ্জা ছাড়াই আমার সামনে দাঁড়িয়েছিল, হাত বেঁধে, আমাকে এমনভাবে দেখছিল যেন আমাকে বোঝার সম্পূর্ণ অধিকার তার আছে। তার দৃষ্টিতে আমার ভয় লাগছিল। আমি কথা বলতে বলতে চুপ হয়ে গেলাম, কিছু না বলে সেখান থেকে ফিরে এসে ঘরে বসে পড়লাম। আমি দরজা ভালো করে বন্ধ করে দিয়েছিলাম। মনে ভয় এবং রাগ দুটোরই মিশ্র অনুভূতি হচ্ছিল। আমি ভাবতেও পারছিলাম না যে আমন এমন করতে পারে এবং আমার সাথে এমন কথা বলবে। আমি তাকে সবসময় আমার ছোট ভাই ভেবেছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল যে আমি তার সাথে এভাবে ভাবতে শুরু করেছিলাম। যদি আমার নিজের সন্তান থাকত, তাহলে আমাকে এই সব সহ্য করতে হতো না। আমি এখন স্থির করেছি, আমন যখনই বাড়ি আসবে, আমি তাকে পরিষ্কার বলে দেব যে এই বাড়িতে তার কোনো অধিকার নেই। হঠাৎ সন্ধ্যা প্রায় ৬টার দিকে বাড়ির দরজায় জোরে জোরে কড়া নাড়া শুরু হল। আমি ভাবলাম সম্ভবত আমন হবে। কিন্তু যখন দরজা খুললাম, তখন আমার চোখের সামনে ৩-৪ অচেনা লোক দাঁড়িয়েছিল। তাদের মুখে রাগ ছিল, এবং তাদের দেখে আমার মনে হল তারা কোনো বিশেষ মতাদর্শের মানুষ হতে পারে। তাদের আক্রমণাত্মক ভঙ্গি দেখে আমার হৃদস্পন্দন আরও বেড়ে গেল। তারা যা বলল তা আমাকে প্রচণ্ডভাবে হতবাক করে দিল, এবং আমি বুঝতে পারছিলাম না এখন আমার কি করা উচিত। সেই শব্দগুলি শুধু আমাকে হতবাকই করেনি, বরং হৃদয় বিদারক ছিল। তারা বলল, তুমি একা এই বাড়িতে থাকো? আমি বললাম, হ্যাঁ, আমি একাই থাকি। তাদের মধ্যে একজন আরও কঠোর সুরে বলল, তুমি মিথ্যা বলছ। এই মহিলা তার ১৬ বছরের দেবরের সাথে এই বাড়িতে একা থাকে। সে এখনও কোথাও লুকিয়ে আছে। এই লোকেরা এই মহল্লাকে নোংরা করছে। এদের এখান থেকে তাড়িয়ে দিতে হবে। তাদের কথা শুনে আমার সাহস ভেঙে গেল। আমি জিজ্ঞাসা করলাম, আমরা কি করেছি? এবং তাদের উত্তর আরও কঠোর ছিল, তুমি কি করেছ? তুমি কি করেছ তা জিজ্ঞাসা করছ? তুমি তোমার ১৬ বছরের দেবরের সাথে এই বাড়িতে একা থাকো। তুমি কি ভাবো? তোমার স্বামী মারা গেছে, তুমি এখন বিধবা। তাহলে তোমার মা বাবার বাড়ি চলে যাও। যদি এখানে থাকতে চাও, তাহলে শালীনভাবে থাকো। আমাদের মহল্লায় এমন লোক থাকতে পারে না। তাদের কথা আমার হৃদয়ে বিঁধছিল, কিন্তু আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। আমি তাদের সাথে বিতর্ক করতে চাইনি, তাই আমি দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করার সময় আমার ভেতরে গভীর ঘৃণা ও রাগ উথালপাথাল করছিল। আমার হৃদয় আমনের উপর থেকে ভেঙে গিয়েছিল, কারণ আমি নিশ্চিত ছিলাম যে এই সব কিছু সেই করেছিল। সে জানত যে লোকেরা আমাকে কি চোখে দেখবে, কিন্তু তবুও সে তার কাজ চালিয়ে গিয়েছিল। আমি আমার জিনিসপত্র গোছানো শুরু করলাম। এই বাড়ি, এই মহল্লা, সব কিছুই এখন আমার কাছে বোঝা মনে হচ্ছিল। এখন আমার পক্ষে এখানে থাকা কঠিন হয়ে উঠছিল। আমি জানতাম যে আমন আমার সম্মানের সাথে খেলতে কোনো কার্পণ্য করেনি। আমার মনে শুধু এই চিন্তা ঘুরছিল যে এই সমাজে একজন একলা মহিলাকে কতটা একলা ও দুর্বল মনে করা হয়। কেউই ভাবেনি যে একজন মহিলা কিভাবে তার বাড়ি ও সম্মান ফিরে পায়। আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। যদি আমি নিজেকে ও আমনকে সেই লোকদের থেকে বাঁচাতে পারতাম। এখন আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে সমাজে একজন একলা মহিলার কোনো মূল্য নেই। কিন্তু আমি নিজেকে প্রতিজ্ঞা করলাম যে আমি আমার সম্মান রক্ষা করব, যাই হোক না কেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যে তিনি সবার সম্মান ও নিরাপত্তা বজায় রাখুন। বন্ধুরা, আজকের গল্প এটাই ছিল। এই গল্প সম্পর্কে আপনার মতামত কী তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি গল্পটি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের মনোমুগ্ধকর গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।